দর্শক, লাল সবুজে মোড়ানো বেগম খালেদা জিয়ার কফিনবাহী যে গাড়িটি সেটি রাজধানীর মানিক মে এভিনিউতে যাচ্ছে এবং সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার জানাজার জন্য এবং তার যে অন্তিম যে শেষ যে অবস্থা সেটিকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ দোয়া করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আকন্দ আছেন সেখানে। জাহাঙ্গীর আকন্দের সাথে যুক্ত হচ্ছি। জাহাঙ্গীর আকন্দ, নিশ্চয় আপনি সেখানে জনস্রোত দেখছেন, সেই জনস্রোতের খবর আমরা জানাচ্ছিলাম সহকর্মীদের মাধ্যমে, সেই জনস্রোতের খবর আমাদেরকে জানাবেন আপনিও। মামুন, শোকে স্তব্ধ পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির সমর্থক, নেতাকর্মী, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এসে হাজির হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোর থেকেই লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে লাখো লাখো মানুষ সমবেত হয়েছে তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য। এবং আমরা জানানো দেওয়া হচ্ছে যে বেগম জিয়াকে বহনকারী লাল সবুজের পতাকা ওড়ানো যে অ্যাম্বুলেন্সটি সেটি ইতিমধ্যেই বিজয় সরণি ক্রস করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মানিক মিয়া এভিনিউর যেই পাশের যেই আছে যেটা আড়ংয়ের সামনে দিয়ে সেখানেই মূলত তারদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে এবং ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিরাপত্তা জোরদার করছে। পুরো এলাকাটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। শোকাতুর মানুষ সেখানে অপেক্ষা করছে, গণমাধ্যম কর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, সবাই আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় অনেকগুলো স্ক্রিন রাখা হয়েছে যেগুলিতে তার জানাজা সরাসরি সম্প্রচার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এখন তার ভাষণ সম্প্রচারিত হচ্ছে। বিভিন্ন সময় তিনি যে ভাষণগুলি দিয়েছিলেন সেগুলি সম্প্রচার করা হচ্ছে। এখন তিনি বেগম খালেদা জি একজন সাচ্চা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি যা বিশ্বাস করতেন তিনি তাই বলতেন এবং সেটি জনগণের জন্য এবং কল্যাণের জন্য। এবং আজকে দেশ বিদেশে তার কোনো দেশের মানুষের সাথেই তিনি থাকবেন এবং দেশে থাকতে চান এবং দেশের মানুষের সাথেই তিনি থাকবেন এবং দেশ থেকে এই দেশেই তার মৃত্যু হবে। তার সেই ভাষণ এখন আমরা শুনছি আবারও, মানে সবাই আবেগে আপ্লুত, শোকাতুর পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ এখানে আপনার উপস্থিত হয়েছে বেগম জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। গণতন্ত্রের যে ইতিহাস, গণতন্ত্রের যে সংগ্রাম, যে লড়াই, তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহবধূ থেকে শুরু হয়ে তিনি রাজনীতিতে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের যখনই সংকট পড়েছে তখন তিনি আবির্ভূত হয়েছেন। আজকে মানুষ দেশকে ভালোবাসে এবং তাদের প্রিয় নেত্রী যেটি শেষবারের মতো। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুর রশিদ। আপনাকে ধন্যবাদ। যেমন সহকর্মী জাহাঙ্গীর এখন জানাচ্ছিলেন যে খুব কাছাকাছি কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ বাহী যেই গাড়িবহর, সেই গাড়িবহর খুবই কাছাকাছি। এরই মাঝে বিজয় সরণি ক্রস করেছে এই গাড়িবহর এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই মানিক মে এভিনিউ জানাজা স্থলে এসে পৌঁছবে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব ধীর গতিতে কিন্তু এই পুরো গাড়িবহরটি এসেছে এবং রাস্তার দু প্রান্তেই কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শেষবারের মতো তাদের অভিভাবককে, প্রাণপ্রিয় নেত্রীকে, দেশ নেত্রীকে বিদায় জানানোর জন্য তাদের যে আবেগ, যে ভালোবাসা, যে হৃদয় নিংড়ানো যেই অনুভূতি। এবং দেখেছেন যে যেমনটা বলছিলাম যে যখন গুলশানের 196 নম্বর বাসা থেকে বেরিয়ে যখন ধীরে ধীরে পুরোটা পথ এবং যেখানে খুব বেশি মানুষের উপস্থিতি ছিল সেই জায়গাটি খুবই ধীর গতিতে এবং তারপর যখনই কিছুটা সড়কে কিছুটা দ্রুত গতিতে গাড়িবহর যাওয়ার সুযোগ ছিল সেখানে খুব দ্রুত ট্রেনে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব কাছাকাছি এবং আর আশা করা হচ্ছে যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িবহর, লাল সবুজ পতাকাবাহী যে গাড়িবহর, সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই মানিক মে এভিনিউ জানাজা স্থলে এসে পৌঁছবেন এবং আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সেখানকার সবশেষ চিত্র জানাচ্ছিলেন যে মানিক মে এভিনিউ বলি
গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কের দুপাশ বলি, সব জায়গায় কিন্তু হাজারো লাখো মানুষের উপস্থিতি এবং তারা কিন্তু তাদের প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু তাদের এই পৌষের মধ্য শীতে তীব্র শীত উপেক্ষা করে কিন্তু রাস্তায় উপস্থিতি। যেমনটা দেখছেন দুপাশেই কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি, তারা এসেছেন তাদের প্রিয় অভিভাবককে, তাদের প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে। এবং আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন যে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু এরই মাঝে শত সহস্র মানুষের ঢল। সেই মানুষ কিন্তু সেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন অলিগলি প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে। আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন গাড়ি বহরের সাথে, সেই গাড়ি বহর থেকেও কিন্তু সৈকত সাদিক জানাচ্ছিলেন যে যখন যেই সড়ক ধরে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি বহর যেই সড়ক দিয়ে ছুটেছে, সেই সড়কের দুপাশেই কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি এবং লাখো মানুষ কিন্তু তাদের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, তাদের নেত্রীকে, তাদের অভিভাবককে শেষবারের মতো বিদায় জানাতে যেই উপস্থিতি, যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেটি কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন যে আজকে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বাদ জোহর দুপুর 2টায় কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কিন্তু নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর বিকেল বেলা 3:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এবং সেখানেও কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু এরই মাঝে শেষ হয়েছে। যেই কার্যক্রমগুলো সেখানকার দরকার ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি এরই মাঝে শেষ হয়েছে। একটু পাখির চোখে একটু যদি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের যে উপস্থিতি এই মুহূর্তে, যেই রাজধানীর যেই জায়গার চিত্রটি দেখাচ্ছে, এটা হচ্ছে বিজয় সরণি মোড়। দেখছেন যে নিচে কিন্তু মানুষে শয়লা, মানুষের যে হাজারো মানুষের উপস্থিতি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরের চলাচলের জন্য কিন্তু এখন পর্যন্ত এক ধরনের বিধিনিষেধ ছিল। গাড়ি বহর চলে যাওয়ার পর কিন্তু সড়কটি খুলে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে স্রোত, হাজারো লাখো মানুষের যে স্রোত, দেখছেন যে তারা কিন্তু এখন সেই বাঁধ ঠেলে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে যেখানে জানাজা হবে, যেখানে নামাজে জানাজা হবে বেলা 2টায়, সেই পথ ধরে কিন্তু তারা ছুটে যাচ্ছে। যেহেতু গাড়ি বহরটি এদিক দিয়ে যাচ্ছিল, এই জন্য কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, যেন গাড়ি বহরটি যেন নির্বিঘ্নে জানাজা স্থলে যেতে পারে। এই গাড়ি বহর চলে যাওয়ার পর কিন্তু এখন সড়ক থেকে প্রতিবন্ধকতা তুলে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে লাল সবুজ পতাকা হাতে প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে বিদায় জানাতে, জানাজায় শরিক হতে কিন্তু শত সহস্র লাখো মানুষের ঢেউ। যেমনটা বলছিলাম যে গতকাল ভোর 6টায় যখন আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর ঘোষণা করা হয়, তারপর থেকেই কিন্তু পুরো জাতি এবং পুরো জাতির উপর এক ধরনের শোকের ছায়া নেমে আসে এবং তারপরে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু শোক জানানো হয় এবং তারপর বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে এক ধরনের বৈঠক করে, আনুষ্ঠানিকভাবে বৈঠকের পর রাষ্ট্রীয় নানা কর্মসূচি ঘোষণা করা হয়। বলছিলাম যে পাখির চোখে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে মানিক মিয়া অ্যাভিনিউতে যে জানাজায় শরিক হতে মানুষের যে ঢল, শহরের বিভিন্ন অলি গলি প্রান্তর থেকে কিন্তু মানুষ, আমরা বলেছি যে সকাল থেকে যেমনটা বলছিলাম যে মধ্যপৌষের শীত উপেক্ষা করেই কিন্তু শহরের বিভিন্ন অলি গলি প্রান্তর থেকে কিন্তু মানুষ ছুটে আসছে। জানেন আজকের পুরো কর্মসূচিটি নির্বিঘ্ন করতে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য কিন্তু আজকে রাজধানীর গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কেই কিন্তু এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, যার কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে কিন্তু নামাজে এই জানাজায় এসে শরিক হতে হচ্ছে। কিন্তু এরপরও মানুষের যেই বিপুল উপস্থিতি, মানুষের যেই হৃদয় নিংড়ানো ভালোবাসা, এবং দেখছেন বারবারই বলছিলাম যে পাখির চোখে একটু দেখানোর চেষ্টা করছি পুরো মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের যেই চিত্র, বিভিন্ন প্রান্তর থেকে মানুষ পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তীব্র শীত উপেক্ষা করে মানুষ কিন্তু এই জানাজায় শরিক হতে পায়ে হেঁটে আসছেন। এবং বলছিলাম যে জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আরও অনেক, এখনও ঘড়ির কাঁটায় এখনও 2 ঘন্টারও বেশি সময় বাকি, অল্প কিছু সময় বাকি, কিন্তু সেই মানুষের উপস্থিতি কিন্তু দেখছেন যে সকাল থেকেই কিন্তু বারবারই দেখাচ্ছিলাম বিপুল মানুষের উপস্থিতি। বাদ জোহর বেলা 2টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে নামাজে জানাজা হবে এবং এই জানাজায় শরিক হতে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হচ্ছেন। জানাজায় শরিক হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং দেশের সবকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কিন্তু এই জানাজায় শরিক হবেন। এবং আপনারা জানেন, যেমনটা বলছিলাম, 11টার কিছু পরে যখন
গুলশান এভিনিউয়ের বাসা থেকে রওনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি। সেই গাড়ির সাথে কিন্তু আরেকটি বাসও আছে, লাল সবুজ বাস, যেই বাসে আছেন বেগম খালেদা জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বাসে আছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য। এবং এই বাসে চড়েই কিন্তু তারা, এই গাড়ি বহরে করেই কিন্তু জানা যায় তারা এসে শরিক হয়েছেন। এবং বারবারই বলছিলাম যে পাখির চোখে একটু দেখানোর চেষ্টা করছে যে শহরের বিভিন্ন প্রান্তর থেকে মানুষের যেই ঢল, মানুষের যে উপস্থিতি, সকাল থেকে বিভিন্ন স্পট থেকে আমাদের সহকর্মী যারাই আছেন তারা কিন্তু বারবারই দেখানোর চেষ্টা করছিলেন এবং বলছিলেন যে মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষের যে উপস্থিতি, মানুষের যে ভালোবাসা, মানুষের যেই প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল আবহাওয়া, শীত উপেক্ষা করে মানুষের যেই উপস্থিতি, এটি কিন্তু বলে দেয় যে তিনি বিএনপির গণ্ডি ছাড়িয়ে যে জাতীয় অভিভাবকে পরিণত হয়েছিলেন, জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। এবং মানুষের চোখে মুখে কিন্তু এক ধরনের শোকের ছায়া, অভিভাবক হারানোর যে বেদনা, এই বেদনা কিন্তু আমরা সাধারণ মানুষের চোখে মুখে দেখেছি। এবং অনেককে আমরা দেখেছি প্রাণ খুলে, মন খুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, তার আত্মার মাগফিরাত কামনা করতে। এবং যেমনটা বলছিলাম, যারা এসছেন প্রত্যেকের চোখে মুখে কিন্তু এক ধরনের বেদনার ছাপ, শোকের ছাপ, অভিভাবক হারানোর ছাপ, প্রিয় নেত্রীকে হারানোর ছাপ, দেশ নেত্রীকে হারানোর যে বেদনা। আপনারা জানেন যে দর্শক, বেলা 2টায় অর্থাৎ বাদ জোহর নামাজে জানাজা, সেই জানাজায় শরিক হওয়ার জন্য এরই মাঝে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে, এবং শুধু শহর কেন বলবো, আমরা জানি যে গতকাল যখন আনুষ্ঠানিকভাবে জানাজার স্থান এবং সময় নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু আমরা মানুষজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে দেখেছি। এবং যেমনটা আমাদের সহকর্মীরা বলছিলেন, আমরা দেখাচ্ছি যে শহরের বিভিন্ন প্রান্তর থেকে কিন্তু মানুষ পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে এসে উপস্থিত হয়েছেন। এবং এখনও বিপুল মানুষের স্রোত কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে এখনও আছে, তারা এখনও পায়ে হেঁটে রওনা দিয়েছেন। সেই পথ কিন্তু এখনও শেষ হয়নি, তারা মানিক মিয়া অ্যাভিনিউর পথে পানে ছুটে চলেছেন। যেমনটা বলছিলাম যে সকালে এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাল সবুজ যেই গাড়ি, সেই গাড়ি কিন্তু প্রথমে গুলশান অ্যাভিনিউ 196 নম্বর বাসায় নেওয়া হয়, যে বাসায় কিন্তু গত 25শে ডিসেম্বর তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর কিন্তু এই বাড়িতেই তিনি উঠেছেন। এবং এই বাড়িতেই কিন্তু প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু প্রথমে এই বাড়িতেই আনা হয় এবং 9:15 কিছু পরে। এবং তারপর দীর্ঘ সময় কিন্তু আমরা সেখানেই সেই গাড়ি ছিল এবং সেখানে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরআন তেলাওয়াত করেছেন। সেখানে তার পরিবারের সদস্যরা ছিলেন, তার পরিবারের পক্ষ থেকে প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানানো হয়েছে। সেখানে বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন, তাদেরকেও আমরা দেখেছি সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। এরপর 11:10 কিছু পরে আমরা দেখেছি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়ি, একটি লাল সবুজ পতাকা, যে দেশটিকে তিনি আমৃত্যু ভালোবেসে গেছেন, সেই লাল সবুজ পতাকা বাহী একটি গাড়িতে কিন্তু তারপর সেই 196 নম্বর বাসা থেকে কিন্তু বেরিয়ে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হয়। এবং সেই গাড়ি বহর কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে অল্প কিছুক্ষণ আগে কিন্তু জানাজা স্থলে এসে পৌঁছেছেন। এবং বিভিন্ন স্পটে আমাদের যেই সহকর্মীরা আছেন তারা কিন্তু সেখানকার চিত্র সকাল থেকেই বলছিলেন, যে সকাল থেকেই চিত্রের কথা, সেখানকার বিভিন্ন পরিস্থিতির কথা জানাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে বাদ জোহর অর্থাৎ বেলা 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রথমে নামাজে জানাজা, এবং সেই জানাজায় শরিক হবেন প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা এবং সাধারণ মানুষের ঢল তো আছে। জানাজার শেষে বেলা 3:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সেখানেও কিন্তু রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিকতা সারার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার, এরই মাঝে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং জানেন, পুরো বিষয়টিকে নির্বিঘ্ন শৃঙ্খলাবদ্ধ রাখতে কিন্তু রাষ্ট্রীয় তরফ থেকে নানা প্রস্তুতি এবং নানা কর্মসূচি এবং নানা রকম উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এবং বিএনপিও কিন্তু দলীয়ভাবে নানা প্রস্তুতি তারা নিয়েছে। যেমনটা বলছিলাম, বারবারই একটু পাখির চোখে দেখানোর চেষ্টা করছিলাম, যেটাকে আমরা
বার্ড ভিউ বলি, সেখান থেকে দেখাচ্ছিলাম যে পুরো মানিক মে অ্যাভিনিউ এবং তার আশপাশের যে চিত্র, সব জায়গায় কিন্তু মানুষের ঢল, মানুষের বিপুল মানুষের উপস্থিতি। তারা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে শেষবারের মতো বিদায় জানাতে। যেমনটা বলছিলাম, এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, যে অবদান, সেটি চিরস্মরণীয় হয়ে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং তার মৃত্যুর পর থেকেই বারবার যে কথাটি বলা হচ্ছিল, এটি শুধু একজন ব্যক্তির প্রয়াণ নয়, এটি এক মহাকাব্যিক জীবনের অবসান। এবং তার যে দীর্ঘ সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের কথা বারবারই না বললেই নয়। তার এই সংগ্রামী জীবনে বহু পথ তিনি অতিক্রম করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন, অগ্রভাগে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং যার কারণেই কিন্তু আগামী দিনেও তিনি গণতান্ত্রিক সব সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন। মানিক মে অ্যাভিনিউতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। একটু আবারও তার সাথে যুক্ত হব, জেনে নিব মানিক মে অ্যাভিনিউতে মানুষের যে ঢল, মানুষের যে উপস্থিতি, তারা কি বলছেন তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। জাহাঙ্গীর আকন্দ, আপনার এখানকার সবশেষ পরিস্থিতি যদি একটু জানাবেন। জাহাঙ্গীর আকন্দ। তাইমুর, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাখো লাখো মানুষ মানিক মিয়া এভিনিউতে রয়েছে সেই জায়গাটি, এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে, অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। তারা যাতে সুশৃঙ্খল ভাবে সবাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে বিষয়টি তারা দেখভাল করছে, এবং কঠোর নিরাপত্তা রয়েছে। তো এর মধ্যেই আপনার লাখো লাখো মানুষ মানিক মিয়া এভিনিউ এবং আর এর আশপাশে এলাকায় সংগত হয়েছেন তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য। আর দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। আর বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সটি, সেটি আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর ঠিক পশ্চিম প্রান্তে যে স্থানটি রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হবে শেষবারের মতো, এবং সেখানে শ্রদ্ধা জানানোর পর দুপুর 2টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, এবং তারপরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, এবং শেষবারের মতো নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে ফুলেল শ্রদ্ধা জানাবেন, বিদায় জানাবেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ, লাখো লাখো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে সমবেত হয়েছেন সেই মানিক মিয়া এভিনিউতে, এবং মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের ভিতরে যে জায়গাটি রয়েছে দক্ষিণ পাড়ে। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। তিনি বলছিলেন যে মানুষের যে ঢল, মানিক মে অ্যাভিনিউতে জানাজায় শরিক হতে মানুষের যে ঢল, সেই উপস্থিতির কথা জানাচ্ছিলেন। মানিক মে অ্যাভিনিউতে আছেন আমাদের আরেক সহকর্মী মুহিব, একটু যুক্ত হব তার সাথে। মুহিবের সাথে যুক্ত হওয়া মাত্রই আমরা তার মাধ্যমে আপনাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। যেমনটা বলছিলাম যে দর্শক, সকাল থেকেই কিন্তু এই জানাজায় শরিক হতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখেছি, এবং যেমনটা বলছিলাম যে এই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সড়কগুলো ধরে, মহাসড়কগুলো ধরে, কিন্তু মূল সড়কগুলো ধরে কিন্তু আমরা মানুষকে দেখেছি। যেহেতু এই পুরো রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতাটিকে সুশৃঙ্খল করতে এবং নির্বিঘ্ন করতে, যেহেতু আজকে রাজধানীর প্রধান সড়কগুলোতে কিন্তু এক ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, অনেকটাই নিয়ন্ত্রিত, যার কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে কিন্তু আমরা সাধারণ মানুষকে জানা যায় শরিক হতে দেখেছি, এবং এখনও পথে দীর্ঘ মানুষের ঢল। তারা এসে 2টা নাগাদ, অর্থাৎ বাদ জোহর বেলা 2টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা, সেই জানাজায় শরিক হবে। এবং আপনারা জানেন যে এরই মাঝে কিন্তু তার মরদেহবাহী যে গাড়ি, সে গাড়ি কিন্তু মানিক মে অ্যাভিনিউতে এসে পৌঁছেছেন, এবং সেখানে তার সাথে আছেন, আরেকটি লাল সবুজ বাসে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা। যেমনটা বলছিলাম দর্শক, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমাদের সহকর্মীরা আছেন। একটু যুক্ত হব আমাদের সহকর্মী আহমেদ সারোয়ারের সাথে। তিনি আছেন বিজয় সরণিতে। সারোয়ার, একটু, আমি যদি ভুল না হয়, আপনি তো খুব উঁচু একটি স্থানে আছেন, সেখান থেকে যদি আমাদের একটু পুরো পরিস্থিতিটা যদি একটু দেখাতেন আহমেদ সারোয়ার, এবং সেখানকার পরিস্থিতি যদি একটু বর্ণনা করতেন সারোয়ার। হ্যাঁ, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বিজয় সরণির একদম কর্নারে। সেখানে আসলে এখান থেকে কিছুক্ষণ আগে খালেদা জিয়ার মরদেহ নিয়ে
যাওয়া হয়েছে সংসদ ভবনে। আমরা যদি আপনাদেরকে দেখাই, রুবেল, যদি আপনি একটু দেখেন যে কিভাবে মানুষ ছুটছে তার নেতৃত্বকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার যে অনুসারী ভক্ত দেশের মানুষ যা তাকে শেষ শ্রদ্ধা জানাতে কিভাবে ছুটছেন, পানির বানের স্রোতের মতো ছুটছেন লোকজন। আপনি জানেন যে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে, কিছুক্ষণ আগে এসেছে, এখনও প্রায় ঘন্টা খানেকের বেশি সময় বাকি আছে, কিন্তু এখনও যেভাবে মানুষ ছুটছে, এই যে মানুষ এই শেষ গন্তব্য আসলে তা কখন যে থামবে এই তাদের ছুটে চলা, এটা এখনো বলা যাচ্ছে না। বিজয় সরণি থেকে পুরো রাস্তা বন্ধ হয়ে আছে, মিরপুরের যে রাস্তা সেদিক থেকে মানুষ শুধু আসছে আর আসছে। আপনি যে খামারবাড়ি থেকে বিজয় সরণি থেকে মোড় হয়ে জিয়ার মাজারে ঢোকার যে রাস্তা থেকে বাম দিকে, যেটা কৃষি খামারবাড়ির দিকে গেছে, সেই জায়গাটা যদি আপনাকে একটু দেখাই যে মানুষ কিভাবে ছুটছে, আপনি দেখেন মানুষের যে আবেগ এই যে দলের প্রতি, এমনি জিয়াউর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধা, তার উপর খালেদা জিয়ার যে শ্রদ্ধা, সব কিছু মিলে আসলে বিএনপির নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষ বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তাদের যে আবেগ, পুরো আবেগ নিংড়ে দিচ্ছে আসলে। তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য মানুষ, তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষ ছুটছে। আপনি জানেন, যেহেতু তার মানুষ আমাদেরকে বলছিল যে খালেদা জিয়ার লাশ কি দেখানো হবে কিনা, ধর্মমতে নারীদের, অন্যদের জন্য নারীদের দেখানো নিষেধ, এছাড়া বিভিন্ন রেস্ট্রিকশন আছে, রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু তাকে দাফন করা হবে, বিভিন্ন রেস্ট্রিকশনের জন্য এই লাশ দেখানো হবে না, কিন্তু সবারই আগ্রহ ছিল যে খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবে। কিন্তু তাদের সেই, যেহেতু ধর্মীয় কারণে এবং রাষ্ট্রনীতির কারণে দেখানো যাবে না, কিন্তু তাদের সেই শ্রদ্ধা জানাতে মানুষ দেখুন কিভাবে হাঁটছে, মানুষ তালে তালে সবাই শুধু দোয়া পড়তে পড়তে খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে করতে এই রাস্তা ধুয়ে যাচ্ছে। আমি আসলে এক কর্নারে দাঁড়িয়ে আছি, একদম বিজয় সরণি থেকে জিয়ার মাজারের দিকে ঢুকতে, যেখানে বিমান বাহিনীর একটি ফ্লাইট রাখা আছে স্ট্যাচু আকারে, তার পাশে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আপনাদের দেখুন যে কিভাবে আসলে মানুষ তাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা উগড়ে দিচ্ছে খালেদা জিয়ার জন্য। যে খালেদা জিয়াকে গত সরকারের আমলে এতিমের টাকা চুরি করেছে এমন মিথ্যা অভিযোগ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সরকার প্রধানের পক্ষ থেকে বারবার খোঁটা দিয়ে বলা হতো, এবং গত সরকারের যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতা ছিল, তাদের নেতাকর্মী সবাই বলতো এতিমের টাকা আত্মসাৎকারী। আর আজকে সেই এতিমের টাকা, তাদের ভাষায় সেই এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়াকে আল্লাহ এমন সম্মান দিচ্ছেন সারা দেশের মানুষ, এবং যে আওয়ামী লীগের লোকেরা তাকে এতিমের টাকা আত্মসাৎকারী বলতো, তারাও আজকে দেখছে যে কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। তিনি আজকে প্রধানমন্ত্রী নন, কিন্তু তারপরেও তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, তার যেই দাফন করা হবে। তাকে আপনি দেখেছেন যে এভারকেয়ার থেকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া, এবং তার বাসা থেকে এই সংসদ ভবন পর্যন্ত নিয়ে আসা, পুরো রাস্তায় সেনাবাহিনী শকটে করে তাকে নেওয়া হয়েছে, লাল সবুজের পতাকা মোড়ানো। যেই লাল সবুজের পতাকা আসলে তার সর্বশেষ ঠিকানা। তিনি সবসময় বলতেন, জিয়াউর রহমানের একটি পছন্দের গান আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জিয়াউর রহমানও তার প্রাণ দিয়ে দেখিয়ে গেছেন যে তাদের জীবন বাংলাদেশ, মরণও বাংলাদেশ। খালেদা জিয়াও এই অসুস্থ অবস্থায় বিদেশ না গিয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করে তিনি আসলে দেখিয়ে গেছেন যে জীবন বাংলাদেশ তার, মরণ বাংলাদেশ তার। যেই জীবন এবং মরণ যেই বাংলাদেশে, সেই বাংলার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে ছুটছে। হ্যামিলনের বাসিয়ালা বলে আমরা ছোটবেলায় একটি পড়েছিলাম। আজকে সেই হ্যামিলন, যদিও সেই ছিল জীবন্ত, আজকে মৃত খালেদা জিয়া সেই হ্যামিলনের বাসিয়ালাকে ফেরত পিছিয়ে দিয়েছে। সেটা ছিল কল্পকাহিনী, কিন্তু বাস্তবতা আজকে সেই হ্যামিলনের বাসিয়ালার পিছনে ছুটছে বাংলার মানুষ। দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ থেকে। আমাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা গতকালকে ফ্লাইটে ঢাকা এসেছে প্রবাস থেকে, শুধুমাত্র খালেদা জিয়ার জানাজা অংশ নেওয়ার জন্য। কি আবেগ মানুষের, যে আবেগ, যে বহিঃপ্রকাশ। এখন আমরা এই বিজয় সরণি থেকে বেরিয়ে এই খামারবাড়ির রাস্তাটাতে দেখছি, মিরপুর থেকে মানুষ আসছে। এই সংসদ ভবন ছাপিয়ে, যেই সংসদ ভবনে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেই জানাজাকেও হয়তো ছাড়িয়ে যাবেন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা। আমরা বিশ্বাস করি মানুষ তার হৃদয় রিংড়ানো ভালোবাসা দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন শেখ হাসিনার, খালেদা জিয়ার প্রতি, এবং সেই শ্রদ্ধায়, সেই ভালোবাসায়, মানুষের এই ভালোবাসায়
আল্লাহ তাকে নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তার ভালো কাজের উছিলায় তিনি যে দলকে নেতৃত্ব দিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন, সেই কাজের উছিলায় মানুষের যে ভালো করেছেন সেই কাজের উছিলায় আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করবেন। এবং সবাই এই যে মানুষজন হাঁটছে, কেউ কিন্তু অন্য সময় আপনি জানেন যে স্লোগানে মুখরিত থাকে, কিন্তু আজকে সবার মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমা শাহাদাত। সবাই তার জন্য দোয়া করছে, তার মাগফিরাত কামনা করছে। ধর্মীয় ভাবে দোয়া যা পড়ার মানুষ পড়ছে, আর আল্লাহর কাছে কায়মানবেককে দোয়া করছে, চাইছে আল্লাহ আমাদের নেত্রীকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের নেত্রীকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। মানুষের এই যে চাওয়া, এই যে পাওয়া, এই যে বলা, মানুষের যে আবেগ, এই যে অভিব্যক্তি, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ফেরাবেন না বলেই মানুষ বিশ্বাস করে। আজকে যে খালেদা জিয়াকে তার প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ চেয়েছিল নিঃশেষ করতে, কিন্তু সেই খালেদা জিয়া তাকে যখন কারাগারে নেওয়া হয়েছে তখনও যেমন তিনি দেখিয়েছেন যে বন্দি মুক্ত কারাগারের মুক্ত খালেদা জিয়া যাচ্ছে, বন্দি খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী। আর আজকে খালেদা জিয়ার প্রতি মানুষের এই ভালোবাসায় বলা যায় যে জীবন্ত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী। বিএনপির মহাসচিব গতকালকেও বলেছেন, খালেদা জিয়ার যেই মুহূর্তে চলে গেছেন সেই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি দরকার ছিল বাংলাদেশে তার উপস্থিতি, তার এই চলে যাওয়া যেই শোক, এই শোক বইবার নয়। তারপরেও তিনি দলের নেতাকর্মী এবং দেশবাসীকে বলেছেন এই শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদের শক্তিকে অপ্রতিরোধ্য করে তুলতেই পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। এবং তার যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো যে বাংলাদেশের জাতীয়তাবাদ যেটি টেনে নিয়ে এসেছেন খালেদা জিয়া, তার আমৃত্যু, সেই জাতীয়তাবাদ যদি প্রতিষ্ঠিত হয়, সেই জাতীয়তাবাদের শক্তি যদি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, তবেই খালেদা জিয়াউর রহমানের আত্মাও শান্তি পাবে, খালেদা জিয়ার আত্মাও শান্তি পাবে। এবং খালেদা জিয়ার প্রতি সেটাই হবে বিএনপি এবং বাংলাদেশের জনগণের শ্রদ্ধা জানানোর অন্যতম উপায়। তারেক রহমান কয়েকদিন আগেও বলেছেন যে এই দেশকে ভালো করতে হবে, যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে দেশের জন্য অল্প অল্প করে হলেও যেন তারা কাজ করতে পারেন। জনগণের প্রতি সেই আহ্বান জানিয়েছেন তিনি। তার মায়ের মতো, মায়ের পদাঙ্ক অনুসরণ করে যিনি একজন সাধারণ গৃহবধূ থেকে জনগণের জন্য, জনগণের টানে বেরিয়ে এসে রাজনীতিতে হাল ধরেছিলেন দলের, সেই দলকে তিনি 9 বছর নেতৃত্ব দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। সেই খালেদা জিয়া 91 থেকে 96 পর্যন্ত দেশ শাসন করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর আবার 96 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি সংসদে তার ভূমিকা রেখেছেন। তারপর 2001 থেকে 2006 পর্যন্ত আবারও জনগণের ভালোবাসায়, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। তারপর 1/11 এলো, সব বাংলাদেশের রাজনীতিকে দুমড়ে মুচড়ে এক পাশে নিয়ে গিয়ে সেই 1/11 তাকে কারাবন্দী করলো, তার পরিবারকে কারাবন্দী করলো। তারপর থেকে তিনি একে একে হারালেন তার পুত্রকে, তার বড় সন্তানকে নির্বাসনে যেতে হয়েছে অসুস্থতার চিকিৎসার জন্য। তারপর আর তিনি দেশে আসতে পারেননি। তার ছোট ছেলে বিদেশে থেকেই বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরেছেন। তাকে ঠিকমতো সন্তানকে মায়ের আদর থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরেও খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে যাননি। তিনি বলেছেন, এই বাংলাদেশই আমার ঠিকানা, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আসলেই তো খালেদা জিয়ার যে ঠিকানা নাই সেটা মানুষ দেখিয়ে দিচ্ছে আজকে। তার জন্য এই যে আহাজারি, এই যে হাহাকার, এই যে শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এই সব কিছুই আসলে খালেদা জিয়ার সেই কথাকেই প্রমাণ করে, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার ঠিকানা এখন চন্দ্রিমা উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। এই যে জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, 45 বছর রাজনীতির মধ্য দিয়ে তার জীবনকে তিনি বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর এখন অসুস্থ হয়ে ধুকে ধুকে যে ফ্যাসিস্টের কারাগারে থেকে তিনি যে অসুস্থ হয়েছেন, সেই অসুস্থ থেকে আর মুক্তি পাওয়ার উপায় নেই। সেই অসুস্থতার মধ্য দিয়েই এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন এবং শেষ পর্যন্ত মরণটা তার বাংলাদেশে হয়েছে। দেখেন, তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই যে তার চাওয়া, দেশের বাইরে তিনি থাকতে চান না, তিনি দেশেই মরতে চান। তার ইচ্ছার প্রতি তার কি আল্লাহর খেলা, তার ইচ্ছাই শেষ পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হলো। তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করলেন এবং লাখো কোটি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় তিনি তার শেষ যাত্রা সম্পন্ন করছেন। হয়তো
বাদ জোহর তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশেই, যেখানে এরই মধ্যে কবরস্থ করার জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। সেই জন্য জনগণকে আসলে সর্বসাধারণের জন্য এই কবরস্থানে যাওয়াটা নিষিদ্ধ করেছে সরকারের পক্ষ থেকে। আপনি জানেন যে তার জানাজায় অংশ নিতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে সারা বাংলাদেশের লোকজন আসছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, মন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধিরা খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশে অবস্থিত সকল দূতাবাস এবং বিভিন্ন মিশনের কর্মকর্তারা, তার দায়িত্বপ্রাপ্তরা, তারা এই জানাজায় অংশ নেবেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন। এই শ্রদ্ধা কখন যে শেষ হবে, মানুষের এই স্রোত কখন শেষ হবে এটা আসলে বলা যায় না। আপনি দেখছেন কিভাবে চলছে মানুষ, বিরামহীন এই ছুটে চলা, খালেদ তাদের নেত্রীকে শেষবারের মতো একবার দেখতে চাওয়া, এই যে চাওয়া, এই যে মানুষের যে হাহাকার নেত্রীর প্রতি, এটাই আসলে সব রাজনীতিবিদ, রাষ্ট্রনায়কদের সম্বল। এর জন্যই আসলে তারা রাজনীতি করেছেন, নিজের পরিবারকে, জীবনকে উৎসর্গ করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। আর তার বিনিময়ে আল্লাহ তাকে দিচ্ছেন এক অপূর্ব সম্মান, অহর্নিশ এক সম্মান আল্লাহ তার কপালে রেখেছেন। যাকে বলা হতো এতিমের টাকা আত্মসৎকারী, আজ তিনি সবার শ্রদ্ধায় চিরবিদায় নিচ্ছেন এই দুনিয়া থেকে। তাইমুর। জি, ধন্যবাদ আহমেদ স্যার। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ স্যারের মাধ্যমে দেখাচ্ছিলাম যে বিজয় সরণি এবং তার আশপাশের চিত্র। যেমনটা বলছিলাম যে গুলশানে তারেক রহমানের বাসা থেকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এরই মাঝে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। তাকে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু লাখো মানুষ এরই মাঝে এই এলাকায় জড়ো হয়েছেন। আজ বেলা 2টায়, অর্থাৎ ঘড়ি কাঁটা হিসেবে আরও 2 ঘন্টা সময়ের মতো বাকি, বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের মাঠ এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকা জুড়ে কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বেলা 3:30 নাগাদ বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। আপনারা জানেন যে আজকে বেলা 9টার একটু আগে কিন্তু বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ প্রথমে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয় এবং সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা। এরপরেই লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে করেই কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়ি, সে গাড়ি রওনা দেয় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাস্তার দুপাশে অসংখ্য ভক্ত, অনুরাগী এবং স্বজনদের কাঁদিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ আগে এই গাড়ি বহর কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে পৌঁছেছে এবং যেখানে বাদ জোহর বেলা 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় শরিক হওয়ার জন্য এরই মাঝে কিন্তু লাখো মানুষের ঢল এই পুরো এলাকায়। আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম এরই মাঝে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, অলিগলিতে থেকে কিন্তু পায়ে হেঁটে, যেহেতু দীর্ঘ পথ যান চলাচল নিয়ন্ত্রিত, রীতিমতো পায়ে হেঁটে কিন্তু মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে ছুটছে এবং এই পথ যেন এসে আজকে জাস্ট দৃশ্যে মনে হচ্ছে যে সব পথ যেন এসে মিশেছে এই মানিক মিয়া অ্যাভিনিউতে। মাঝে মাঝে আপনাদের পাখির চোখে দেখাচ্ছিলাম যে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর আশপাশের এলাকা কিন্তু লোকারণ্য। এখনও জানাজার জন্য 2 ঘন্টারও বেশি সময় বাকি, কিন্তু এরই মাঝে কিন্তু পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকা কিন্তু লোকারণ্য, মানুষের সয়লাভ। এবং যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু শুধু যে বিএনপি দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়, বরং সাধারণ মানুষের যে উপস্থিতি, তাদের প্রিয় অভিভাবককে, তাদের প্রিয় নেত্রীকে, যার হাত ধরে বাংলাদেশ এই এতটা পথ, গণতান্ত্রিক এই অগ্রযাত্রায় এতটা পথ, যার হাত ধরে, যার নেতৃত্বে এতটা পথ বাংলাদেশ এগিয়ে এলো, সেই নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে, সেই প্রিয় অভিভাবককে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু এই হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমার সহকর্মীরা যারা মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন তারাও কিন্তু বলছিলেন যে এরই মাঝে শোকার্ত মানুষের যেই
ঢল, এবং ধারণা যেমনটা করছে যে নিঃসন্দেহে এই পুরো মানুষ, এই লাখো মানুষ কিন্তু একসাথে জোহরের নামাজ আদায় করবেন এবং নামাজের পরে জানা যায় তারা শরিক হবেন। আমাদের বিভিন্ন সহকর্মীরা সকাল থেকে বিভিন্ন স্পটে আছেন, গাড়ি বহরের সাথে ছিলেন, তারা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থার কথা। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া, যেমনটা বলছিলাম, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এক মহাকাব্যিক জীবনের অবসান হলো, এবং বারবারই একটি কথা বলা হচ্ছিল যে নিজ গুণে মহিমান্বিত হয়ে তিনি সবার অভিভাবক হয়ে উঠলেন, একটি দলের গণ্ডি ছাড়িয়ে তিনি সবার হয়ে উঠলেন, সবার অভিভাবকে পরিণত হলেন। এবং যেমনটা বলছিলাম যে বাদ জোহর যে নামাজে জানাজা হবে, সেই জানাজায় কিন্তু প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত থাকবেন, এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকবেন, দেশের সবকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা এই জানাজায় শরিক হবেন, আর সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি তো থাকছেই। যেমনটা বলছিলাম, এক আপসী নেত্রীর বিদায় হলো, কিন্তু আগামী দিনে আমাদের যে পথ চলা, আগামী দিনে বাংলাদেশের যে পথ চলা, সেই গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেমনটা বলছিলাম, সবকটি টেলিভিশন তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন রীতিমতো শোকের ক্যানভাস। এবং এর আগেও যেমনটা বারবার বলছিলাম যে শুধু এই জানাজায় যারা শরিক হতে হচ্ছেন তারা নয়, যারা জানাজায় বিভিন্ন কারণে শরিক হতে পারলেন না, তাদেরও কিন্তু চোখ আটকে আছে টিভির পর্দায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জানাজায় তারা চোখ রাখছেন, এবং প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে শেষবারের মতো বিদায় জানানোর এই খণ্ডটিতে কিন্তু তারাও কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাইছে। যেমনটা বলছিলাম যে 80 বছর বয়সে বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু তার এই চিরবিদায় নিলেন, কিন্তু তিনি কিন্তু অনন্তকাল ধরে তিনি এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবেন। এবং যখনই এদেশের নানা ক্রান্তিকাল, এদেশের নানা গণতান্ত্রিক উত্তরণের কথা, গণতান্ত্রিক সংগ্রামের কথা, গণতান্ত্রিক চ্যালেঞ্জের কথা আসবে, তখনই কিন্তু একটি নাম নিঃসন্দেহে এবং অবশ্যই উচ্চারিত হবে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার নাম। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু আজ সাধারণ ছুটি, এরই মাঝে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দলীয়ভাবে 7 দিনের কর্মসূচি চলছে। আমাদের বিভিন্ন পয়েন্টে যারা আছে তাদের মাধ্যমে দেখাচ্ছি যে নিশ্চয়ই দেখছেন আপনারা টিভির পর্দায় যে বিভিন্ন সড়ক ধরে কিন্তু মানুষ পায়ে হেঁটে খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু জানা যায় শরিক হওয়ার জন্য কিন্তু মানুষের যে ঢল, তারা কিন্তু কারো হাতে লাল সবুজ পতাকা, কারো হাতে দলীয় পতাকা, আর প্রত্যেকেই কিন্তু তার প্রিয় নেত্রীকে, প্রিয় অভিভাবককে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু জানা যায় এসে শরিক হওয়ার জন্য এই যে মানুষের যে ঢল। আপনারা জানেন যে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কিন্তু যোগ দিতে এরই মাঝে ভারতের পররাষ্ট্র মন্ত্রী কিন্তু এরই মাঝে এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা জানি যে ভারত, পাকিস্তান, নেপাল সহ আরও বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু শরিক হবে না। যেমনটা বলছিলাম, এরই মাঝে কিন্তু বিশ্ব নেতারা শোক জানিয়েছেন, জাতিসংঘের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, প্রত্যেকটি প্রায় সবকটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা কিন্তু এই নেতার প্রতি শোক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, এবং তারা বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার সাথে তাদের যে বিভিন্ন স্মৃতিচারণ সেটি তারা স্মরণ করেছেন, এবং বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে কিন্তু বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং একটি মহাকাব্যের এক আপসহীন সংগ্রামী জীবনের আসলে সমাপ্তি হলো, কিন্তু তিনি আগামী দিনেও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবেন। আগামী দিনের পথ চলায়, সব সংগ্রামী পথ চলায় তিনি সবার অনুপ্রেরণা, সবার শক্তি হয়ে থাকবেন। দেখাচ্ছিলাম যে দর্শক পাখির চোখে যে বিভিন্ন পয়েন্ট থেকে সাধারণ মানুষের যে ঢল। দর্শক, আমাদের সহকর্মী তাইমুর রশিদের কাছ থেকে আমরা জানছিলাম মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে অবস্থা। আপনারা বাংলা ভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউতে ধীরে ধীরে লাখো মানুষের আগমন ঘটছে, এবং বাংলাদেশের ইতিহাসে 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকবে। এত সম্মান, এত ভালোবাসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবং বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও এক সম্মান হয়ে থাকবে। কারণ আমরা দেখেছি শুধু বাংলাদেশের রাজনীতিতে অন্য যে দলগুলো আছে, দল মত নির্বিশেষে
প্রত্যেকেই শোক জানিয়েছে, প্রত্যেকেই সহমর্মিতা জানিয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে গত বেশ কিছুদিন ধরেই কিন্তু বলা হচ্ছিল খালেদা জিয়াকে অভিভাবক তুল্য হিসেবে, যে বাংলাদেশের রাজনীতিতে তিনি অভিভাবক তুল্য, তার নেতৃত্ব, তার যেই আত্মত্যাগ, সেই ত্যাগ সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে, সেই বিষয়গুলো আমরা শুনছিলাম। এবং যার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি শুধু দেশে নয়, দেশের বাইরেও বিভিন্ন যারা রাষ্ট্র প্রধানরা আছে, বিভিন্ন সংস্থাগুলো আছে, তারা কিন্তু শোকবার্তা জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন। সেই সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু এসেছেন। সেই সাথে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা তিনি এসে পৌঁছেছেন। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের বিভিন্ন বড় বড় যারা রাষ্ট্রের পদমর্যাদায় আছেন তারাও অংশগ্রহণ করছেন আজকের খালেদা জিয়ার যেই শেষ সময়টায়, তাকে বিদায় জানানোর সময়টায়, সেই সময়টায় আমরা দেখছি দলমত নির্বিশেষে এবং শুধু যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের আনাগোনা দেখছি। এবং ক্যামেরায় যদি দেখেন হয়তো দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বেশি, কিন্তু সরকারের পক্ষ থেকে নারীদের জন্য কিন্তু জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি সেখানে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তার মেয়ে জায়মা রহমান, আরাফাত রহমান কোকুর স্ত্রী সহ পরিবারের অন্যান্য বিভিন্ন যারা আছেন তারাও এসে পৌঁছাবেন। বেলা 2টায় বাদ জোহর যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় অংশগ্রহণ করবেন এবং 3:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এই যে এক মিলন মেলা, এই যে এক বিদায়, এটাই বোধহয় বড় সাফল্য একজন রাজনীতিবিদের জন্য, যিনি সারা জীবন দেশের তরে বিলিয়ে গিয়েছেন, দেশের মানুষের অধিকারের কথা বলেছেন এবং যে কারণে কিন্তু দেশের মানুষ তাকে আখ্যায়িত করেছে আপসহীন নেত্রী হিসেবে। আমরা যদি এরশাদের যে আন্দোলন সেই সময়ের কথা বলি, সেই সময় কিন্তু তিনি অটল ছিলেন। তার যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেননি। সেই সময় থেকেই তার যে অটল থাকার শক্তি, সেই শক্তি কিন্তু তাকে ইতিহাসে জায়গা করে দিয়েছে এবং সেই শক্তি আসলে একজন সাধারণ গৃহবধূ থেকে তাকে রাজনীতিবিদে পরিণত করেছিলেন। যে সময়টায় আমরা জানি যে বিএনপির যখন জিয়াউর রহমান ইন্তেকাল করেন, তাকে যখন মৃত্যুবরণ করতে হয়, তার পরবর্তীতে দলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতার মুহূর্ত দিয়ে অতিক্রম করতে হয়েছিল। এরশাদের সময়ে অনেক নেতাকর্মীরা তার মন্ত্রিসভায় যোগ দেন। সেই সময়টায় দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া এবং সেই সময় কিন্তু দলের হাল ধরে তৃণমূল পর্যন্ত দলকে আবার সুসংগঠিত করতে এবং শক্তিশালী করতে তিনি বিরাট ভূমিকা রাখেন। এবং আজকের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু শুধু আজকে এই সাময়িক কয়েকদিনের নয়, ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, এটা ইতিহাসে নাম লেখা থাকবে যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হয়েছেন। অর্থাৎ তিনি যেই আসনগুলোতেই নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানেই মানুষের ভালোবাসা পেয়েছেন। এর মাধ্যমে ফুটে উঠে মানুষ, সাধারণ মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসতেন, কারণ একজন সাধারণ নারী থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়েছেন বেগম খালেদা জিয়া। 1981 সালে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু হয়, সেই সময় তিনি দলের স্বার্থে রাজনীতিতে আসেন। শুধু এরশাদ বিরোধী আন্দোলন নয়, তার পরবর্তীতে যদি 1/11 পট পরিবর্তনের কথা বলা হয়, সেই সময়েও কিন্তু তিনি মাথা নোয়াননি। তাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল মাথা নোয়াবার। তার পরবর্তীতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ইতিহাস যদি আমরা একটু বলতে যাই যে আজকে খালেদা জিয়া এত ভালোবাসা কেন পাচ্ছেন দেশ ও দেশের বাইরের মানুষের, কারণ তিনি অটল ছিলেন গণতন্ত্রের পক্ষে। আমরা ইতিহাস দেখেছি, আমরা টিভির পর্দায়, পত্রিকার পর্দায় সেই সময়কার খবরগুলো আমরা জেনেছিলাম। শুধু যে এরশাদের সময় তা নয়, 2008 পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পথ পরিক্রমায় সেই মুহূর্তে তাকে যেতে হয়েছে। আমরা যদি স্মরণ করি, ঢাকা সেনানিবাসের 6 নং শহীদ মইনুল রোডের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। শুধু তাই নয়, তিনি যখন গণতন্ত্রের আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে যখন বিএনপি সহ অন্যান্য দল সর্বাত্মকভাবে সহযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন, সে সময় কিন্তু আমাদের মনে আছে, আপনারা দর্শক দেখেছিলেন টিভির পর্দায় বালুর ট্রাক দিয়ে, ইটের ট্রাক দিয়ে কিভাবে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এবং তার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধির আরেকটা বড় কারণ, তাকে কিন্তু পরবর্তীতে কারাভোগ করতে হয়েছে এবং এমন একটি জায়গায় তাকে কারাভোগ করতে হয়েছে যেখানে আসলে পরিত্যক্ত একটি কারাগারে একমাত্র বন্দী হিসেবে তাকে রাখা হয়েছে। কিন্তু তারপরেও তিনি দমে যাননি, তারপরেও তিনি হার মানেননি এবং তার একটি বক্তব্য সবার কাছে খুবই ভালোবাসা পেয়েছে
তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষই তার সব কিছু। এবং দিন শেষে সেটাই বোধহয় আলোকিত সূর্যের মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেল। এই দেশের মাটিতেই তিনি আজ লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে করে তিনি সেই ভালোবাসাটা পেতে যাচ্ছেন। দেশের মাটিতে স্বামীর কবরের পাশে তার জায়গা হচ্ছে এবং যে সম্মান তিনি পাচ্ছেন সেই সম্মান বিশ্বের জন্য এক অনুকরণীয়। তার রাজনৈতিক ইতিহাসের কথা যদি একটু বলতে হয়, তিনি কিন্তু প্রথমে বিএনপির সদস্য হয়ে পরবর্তীতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপিতে তিনি ধীরে ধীরে এগিয়ে যান এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেষ পর্যন্ত দলের চেয়ারপারসন ছিলেন। প্রায় 10 বছরের কম সময়ের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি 3 বার নির্বাচিত হয়েছেন জনগণের ভোটের মাধ্যমে। 1983 সালের কথা যদি বলা হয়, যে সময় এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, সেই সময় 7 দলীয় ঐক্য জোটের মাধ্যমে তিনি সবার নজর কাড়েন এবং রাজপথের রাজনীতিতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। টানা 9 বছর তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে রাজপথে থেকেছেন। সে সময়ও কিন্তু বেশ কয়েকবার তাকে আটক হতে হয়, কিন্তু তিনি দমে যাননি। শুধুমাত্র দেশীয় না, আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম দিয়েও, বিভিন্ন রাজনৈতিক চক্রান্তের মাধ্যমেও তাকে কিন্তু দমিয়ে ফেলানোর চেষ্টা করা হয়েছে। সেটা 1/11 হোক, এরশাদের সময় হোক, 2008 পরবর্তী সময় হোক, বা বিগত সরকারের শাসন আমলে হোক, কোনোভাবেই তিনি মাথা নত করেননি। এবং সেই জায়গা থেকে তাকে ধুঁকতে ধুঁকতে অনেকটা সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে এবং সেই সময়টা আমরা দেখেছি তাকে আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে তাকে সময়টা কাটাতে হয়েছে। প্রায় 1 মাসেরও বেশি সময় তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউ, আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেছেন। দেশের প্রতিটা মানুষ অপেক্ষা করছিলেন কখন তিনি সুস্থ হয়ে ফিরবেন। এবং বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্য বিরল হয়ে থাকবে। প্রতিটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তাকে হাসপাতালে দেখতে যাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকে দেখতে যাওয়া হয়েছে এবং সবাই তার অভিভাবকত্ব চাচ্ছিলেন, তার নেতৃত্ব চাচ্ছিলেন, সবাই তার দিক নির্দেশনা চাচ্ছিলেন বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের পথটায়। আমরা সেই ভালোবাসাগুলো ক্যামেরার পর্দায়, বাংলা ভিশনের পর্দায় আপনাদের দেখাচ্ছি। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যেই জায়গায় খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত আছে, দলীয় কার্যালয় থেকে শুরু করে যেই পথ দিয়ে তার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিটা জায়গায় নেতাকর্মীদের ভিড়। ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে তীব্র শীতে আমরা দেখেছি গত 2 দিনে অসংখ্য মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ তারা এসেছে শুধুমাত্র বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা যদি এভারকেয়ার হাসপাতালের চিত্রের কথা বলতাম, দীর্ঘ 1 মাস মিডিয়া থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মী সে হাসপাতালের সামনে সময় কাটিয়েছেন, দোয়া করেছেন এবং সেখানে প্রতিনিয়ত তাকে দেখতে এসেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন প্রতিনিয়ত চেষ্টা করেছেন দেশবাসীকে তার চিকিৎসার যে খবরাখবর, সেই খবরগুলো জানাতে। এবং মিডিয়ার পর্দায় সবার চোখ ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সব কিছু পার করে গতকাল ভোর 6টায় তিনি না ফেরার দেশে চলে যান। কিন্তু তার না ফেরার দেশে চলে যাওয়ার যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করার কথা বলেছেন বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। সেই সাথে সাথে কিন্তু গতকাল বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে দলীয়ভাবে এবং এই 7 দিনে বলা হয়েছে তারা কালো ব্যাজ ধারণ করবেন এবং সারা দেশে দোয়া মাহফিল এবং কোরআন খতম করা হবে। সেই সাথে সাথে তারা সারা দেশব্যাপী আজকে বিভিন্ন জায়গায় যারা আসতে পারেনি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। সামগ্রিকভাবে সারা দেশ আজ এক শোকের মুহূর্তে, কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করার কথা বলেছে বিএনপি এবং অন্যান্য যেই রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তারা। এবং সকাল থেকে আমরা দেখছিলাম এভারকেয়ার হাসপাতালের থেকে তার মরদেহ যখন নিয়ে যাওয়া হয় তারেক রহমান যে বাসভবনে বর্তমানে থাকছেন 196 নম্বর বাসায় গুলশানে, সেখানে একজন সন্তানের যে বিমর্ষ মুখ আমরা সেটি দেখতে পেয়েছিলাম। তিনি পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। হয়তো এটাই নিয়তির, প্রকৃতির সেই শ্রেষ্ঠ উপহার। বিভিন্ন মাধ্যমে যেখানে চেষ্টা করা হয়েছিল মা সন্তানকে আলাদা করে রাখার, কিন্তু প্রকৃতি সেই মিলন ঘটিয়ে দিয়েছে। মায়ের মরদেহের পাশে বসে ছেলে শেষ মুহূর্তে থাকতে পেরেছে, কোরআন তেলাওয়াত করছিল, আমরা দেখছিলাম। এবং তিনি গতকাল তার ফেসবুক স্ট্যাটাসে তার কিছুটা আবেগ তুলে ধরেছেন। তিনি বলছিলেন তার মা শুধু তার মাই নন, এই দেশের গণতন্ত্রের মায়ের মতো স্নেহের একজন মানুষ, যিনি হচ্ছে শুধু তার পরিবার নয়, পুরো দেশকে, তার পুরো জীবন
উজাড় করে দিয়েছেন। যে সময় তার স্বামী কে মৃত্যুবরণ করতে হয়, সে সময় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো খুবই ছোট ছিল। সেই সময়টায় তিনি পরিবার নয়, দেশের জন্য নিজেকে রাজপথে নিয়ে এসেছিলেন। সেই সময়গুলোর কথা তারেক রহমান কিছুটা উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে, এবং সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তারেক রহমান দেশে আসার পর থেকেই সরকার সহ বিভিন্ন মানুষের কৃতজ্ঞতা আদায় করেছেন। লাল সবুজের বাসে করে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় আরও 1.5 ঘন্টার মতো জানাজার বাকি, কিন্তু সাধারণ মানুষ লোকে লোকারণ্য। আমাদের সহকর্মীরা বলছিলেন প্রত্যেকের মুখেই তারা কালেমা জপছেন, তারা দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য। এই ফুটেজ বাংলাদেশের 100 বছর 1000 বছরের ইতিহাসে সেরা হয়ে থাকবে এই কারণে যে বাংলাদেশের মানুষ যে সম্মান জানাতে জানে, জনগণের অধিকারের পক্ষে যারা কথা বলে, বাংলাদেশের মানুষ যে তাদের সমর্থন দেয়, এটাই তার বহিঃপ্রকাশ। এবং রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেই বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই জানাজার ময়দান মানিক মিয়া অ্যাভিনিউ এক দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় আমরা শুনেছিলাম যে অসংখ্য লাখো মানুষের যে ভিড়, আজ আবারও আমরা দেখছি বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা। আপনারা দেখছেন মানিক মিয়া অ্যাভিনিউর আশপাশে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে চারপাশে মানুষের ভিড়, এবং মেট্রো রেল থেকে শুরু করে আশপাশের যেই পুরো রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, এবং গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। কিন্তু তারপরও এই পুরো প্রক্রিয়াটি আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, আমরা যদি বলি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সবার যাতায়াত নির্বিঘ্ন করছেন। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছিলেন দুহাত তুলে দোয়া করছিলেন একজন মুরব্বী। সেই সাথে সাথে যারাই আসছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে দোয়া করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে পাঞ্জাবি টুপি পরে জানাজার যেই সম্মান, সেই সম্মানটা রক্ষা করে অসংখ্য মানুষ অংশগ্রহণ করছেন। এবং তীব্র শীতেও শীতের জামা কাপড় পরিধান করে সেই ভোরবেলা থেকেই কিন্তু এই আশপাশের অংশটুকু ভরে যায়। এবং যে সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজার যে গেট, সেই গেট খুলে দেওয়া হয়, তারপর কিন্তু মানুষের যে ঢল আমরা দেখতে পেয়েছি, সেটা অবিশ্বাস্য ছিল। ক্যামেরার পর্দায় পাখির চোখে আপনারা দেখতে পেয়েছেন। আমরা যদি বলি ঢাকা শহরের চারপাশে আজ এক নীরবতা, এবং ঢাকা শহর নয়, শুধু ঢাকার বাইরে থেকে অসংখ্য নেতাকর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশে মানুষের পাশাপাশি সেই লাল বাস, লাল সবুজে মোড়ানো যেই বাস করে খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে, সেখানে তার পরিবারের অন্যান্য যে সদস্যরা ছিলেন তারা সাথে ছিলেন। আমরা আরও বিভিন্ন বিষয় জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে যাব আমাদের সহকর্মী তাইমুর রশিদের কাছে। জি দর্শক, দেখতে পাচ্ছেন এরই মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাস, যে বাসে তারেক রহমান আছেন, তার স্ত্রী আছেন, তার কন্যা আছেন, তার পরিবারের স্বজনরা আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ, মহাসচিব সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা আছেন, সেই বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই লাল সবুজ বাস কিন্তু সংসদে এলাকায় এসে পৌঁছেছে। এবং আরও আগেই কিন্তু বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আরও আগেই এসে সংসদের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে, সেখানে আছেন। এবং এই গাড়ি সেখানেই আছে, এবং বাদ জোহর বেলা 2টায় কিন্তু সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। সহকর্মীদের মাধ্যমে বিভিন্ন দিককার আপনাদেরকে পরিস্থিতি জানাচ্ছিলাম। এবং এরই মাঝে কিন্তু এই আনুষ্ঠানিকতায় যোগ দিতে কিন্তু ভারত এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন। আর সাধারণ মানুষের উপস্থিতির কথা তো আমরা সকাল থেকেই বলছিলাম, এ যেন জনসমুদ্র, মানুষের যে ঢল, মানুষের যে ঢেউ, রীতিমতো জনসমুদ্র কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ। যদিও বেলা 2টায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে। এরই মাঝে বলছিলাম যে মরদেহ কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজা স্থলে নিয়ে আসা হয়েছে। সেই ভোর থেকেই কিন্তু এখানে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ জড়ো হতে শুরু করেছে। বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে কিন্তু এই
জানা যায় তারা শরিক হতে এসেছেন, আসছেন, এবং মানিক মে এভিনিউ কিন্তু এখন রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। যেমনটা বলছিলাম, এর আগে কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয় এবং সেখানে বেশ কিছুক্ষণ কিন্তু তার মরদেহবাহী গাড়িটি কিন্তু সেখানে 196 নম্বর বাসাটিতে দীর্ঘক্ষণ রাখা হয়। এবং যদি ঘড়ির কাঁটা হিসেবে বলি, সকাল 8:53 দিকে কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হয় এবং সকাল 9:16 খালেদা জিয়ার মরদেহ গুলশান যেই 196 নম্বর গুলশান এভিনিউয়ের যে 196 নম্বর বাসা, সেই বাসায় নিয়ে আসা হয়। এবং সেখানে আমরা দেখেছি বাসভবনে প্রিয় মার কফিনের পাশে বেশ কিছুটা সময় নীরবে অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখানে পাশে বসেই তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এবং এ সময় কিন্তু পুরো বাসভবন এলাকাটিতে এক ধরনের শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এবং আপনারা জানেন যে, যেমনটা বলছিলাম, যে একজন ব্যক্তি যিনি খুব অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন, তারপর দীর্ঘ সংগ্রামী এবং প্রবাসে নির্বাসিত জীবনে সেখান থেকেই তিনি তার ছোট ভাইকে হারানোর খবর পান এবং শেষে মার চিকিৎসাধীন তার মাকে যখন কারাবন্দী করে রাখা হয়, সেই সময়ও তিনি আসতে পারেননি এবং তার মার চিকিৎসার সময়টিতেও তিনি দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি। তারপর তিনি যখন 25 তারিখে ফিরলেন, তার অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তার মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। এবং এই যে মা হারানোর যে বেদনা, এই যে স্বজন হারানোর যে বেদনা, এবং সবাইকে হারিয়ে তিনি যে এক ধরনের শোকের সাগরে পড়ে গেলেন, এই নিয়ে কিন্তু আমরা দেখেছি তার যে অভিব্যক্তি। এবং গতকালও যখন তিনি স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, তার যে নীরবতা, তার যে চাহনি, সেটি কিন্তু বলে দেয় যে তিনি যে সব কিছু হারিয়ে যে এক ধরনের বেদনার সাগরে যে তিনি অথৈ সাগরে যে তিনি পড়েছেন। এই যে বলছিলাম যে তিনি যখন সেখানে মার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এবং আপনারা জানেন, এরপর কিন্তু সেখান থেকে মরদেহবাহী গাড়িটি কিন্তু মানিক মে এভিনিউয়ের পথে রওনা দেয় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে, যেখানে কিছুক্ষণ পরে জানা যায় শরিক হবেন লাখো মানুষ। যেমনটা বলছিলাম যে মধ্যপৌষ, আজকে পৌষের 16, সেই মধ্যপৌষের যে ঘন কুয়াশা, সেই প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড শীতেও কিন্তু কোনো মানুষকে আটকানো যায়নি। প্রত্যেকটি মানুষ তার প্রিয় অভিভাবককে, তার প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু এই জানাজা স্থলে মানিক মে এভিনিউতে কিন্তু ছুটে এসেছেন। আপনারা জানেন যে দীর্ঘ রাজনৈতিক জীবনের এবং বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেই পুরো ক্যারিয়ার জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দেশের যে প্রান্তে জনসভা কিংবা যে কোনো কর্মসূচির কারণে ছুটে গেছেন, আমরা সেখানেই দেখেছি নানা বয়সী মানুষের, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী মানুষের, কি রোদে পুড়ে, কি বৃষ্টিতে ভিজে, কি প্রচণ্ড শীতে, শুধু এক নজর প্রিয় নেত্রীকে দেখার জন্য, প্রিয় মানুষটিকে দেখার জন্য আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তার জন্য মানুষের উপস্থিতি দেখেছি। সেই উপস্থিতি কিন্তু আজও আছে তার প্রিয় অভিভাবককে, প্রিয় নেত্রীকে, প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে। এই যে আবেগ, এই যে ভালোবাসা, এই যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, এ কিন্তু অভূতপূর্ব। বাংলা ভিশনের পর্দায় দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বিভিন্ন প্রান্তের কথা যদি বলি, এদিকে বাংলা মোটর থেকে কারণ বাজার ফার্মগেট হয়ে পুরো সড়ক কিন্তু রীতিমতো এক ধরনের ব্লক হয়ে আছে। যেহেতু যান চলাচল নিয়ন্ত্রিত, মানুষ কিন্তু পায়ে হেঁটে দেখছেন, দীর্ঘ মানুষের যে সারি, সেই সারি কিন্তু পায়ে হেঁটেই জানা যায় শরিক হওয়ার জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। যেহেতু রাষ্ট্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিকে নির্বিঘ্ন করতে সুশৃঙ্খল করতে কিন্তু রাজধানীর প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কগুলোতেই কিন্তু আজকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে, যার কারণে মানুষকে কিন্তু পায়ে হেঁটে এই কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সেখানকার সবশেষ চিত্র দেখাচ্ছিলাম যে মানুষ কতটা ভালোবাসা নিয়ে, কতটা আবেগ নিয়ে তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য, জানা যায় শরিক হওয়ার জন্য কিন্তু মানিক মে অ্যাভিনিউয়ের পথে ছুটে চলেছে। এবং আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন যে সেই সকালে প্রথম যখন মানিক মে অ্যাভিনিউয়ের গেটটি খুলে দেওয়া হয়, অর্থাৎ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু যত সময় গড়িয়েছে, যত বেলা বেড়েছে, আমরা কিন্তু মানুষের উপস্থিতি বাড়তে দেখেছি। এবং এখন তো মানিক মে অ্যাভিনিউ, এদিকে যদি এভাবে বলি, শ্যামলী
আসাদ গেট, এদিকে খামারবাড়ি হয়ে বিজয় সরণি হয়ে আশপাশের পুরো এলাকা কিন্তু এক ধরনের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা আমাদের বিভিন্ন পয়েন্টে থাকা সহকর্মীদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যুক্ত হয়ে আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষের যে উপস্থিতি, তা দেখানোর চেষ্টা করব। যেমনটা বলছিলাম, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এক মহাকাব্যিক জীবনের অবসান হলো, এবং যে কথাটা বারবারই বলা হচ্ছিল, নিজ গুণে গুণান্বিত হয়ে তিনি দল মতের গণ্ডি ছাড়িয়ে পুরো জাতির, পুরো দেশের সব মানুষের, 18 কোটি মানুষের তিনি কিন্তু অভিভাবক হয়ে উঠলেন, অভিভাবক হয়ে থাকলেন, এবং অভিভাবক হয়ে আগামী দিনে আমাদের পথ দেখাবেন। বলছিলাম, এক আপসীন নেত্রীর বিদায় হলো, কিন্তু এই চিরবিদায় নিলেও তিনি আজীবন অনন্তকাল আমাদের হৃদয়ের মণিকোঠায় কিন্তু থেকে যাবেন। একটি রাজনীতির একটি অধ্যায়ের হয়তো বা অবসান হলো, কিন্তু তার যে দেখানো পথ, সেই দেখানো পথে যদি আগামী দিনের রাজনীতি চলতে পারে, আগামী দিনের রাজনীতিবিদরা চলতে পারেন, তাহলেও কিন্তু আগামী দিনের আমাদের যে পথ চলা সেটি অনেকটাই মসৃণ হবে। বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে, যখন আর মাত্র কয়েক মাস পর নির্বাচন, বারবারই কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে গণতান্ত্রিক এই উত্তরণের এই ধাপটাতে কিন্তু বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা খুবই দরকার ছিল, অনিবার্য ছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু তার যে দেখানো পথ, তার যে আদর্শ, এবং তিনি যে ঐক্যের প্রতীক হয়ে ছিলেন, ঐক্যের প্রতীক হয়ে আছেন, তিনি যে ঐক্যের প্রতীক হয়ে থাকবেন, সেই জায়গাটি যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণের যে পথটি, সেই পথটি আরও মসৃণ হবে। এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, এবং এদেশের মাটি ও মানুষের প্রতি তার যে হৃদয় নিংড়ানো ভালোবাসা ছিল, এই দেশকে তিনি যেই জায়গায় দেখতে চাইতেন, তিনি এই দেশকে তিনি যে জায়গায় নিয়ে যেতে চাইতেন, সেই তার স্বপ্নটি কিন্তু পূরণ করা সম্ভব হবে। যেমনটা বলছিলাম, যে একজন গৃহবধূ থেকে তিনি কিভাবে পুরো দেশের এবং জাতির ইতিহাসে সবচেয়ে দৃঢ়চেতা একজন নেত্রী হয়ে উঠলেন, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠলেন। এবং বারবারই বলা হচ্ছিল, সে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, তারপর 1/11-এর সময় বলি, এবং সবশেষ 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন সংগ্রাম, তারপর যদি আমরা গণতান্ত্রিক উত্তরণের এই পথটিতে বলি, ভোটাধিকার আদায়ের যে সংগ্রামের কথা বলি, অর্থাৎ গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, তার নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি, যুক্ত হওয়া মাত্রই তাদের সাথে রাজধানীর বিভিন্ন স্পট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। যেমনটা বলছিলাম, এরই মাঝে কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ হতে, শরিক হতে কিন্তু নেপাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে যুক্ত হয়েছেন। আমরা জানি তার এই মৃত্যুতে দেশ তো শোকাহতই, পুরো বিশ্ব কিন্তু এক ধরনের শোকাহত, এবং একজন তিনি যে দেশের গণ্ডি ছাড়িয়ে একজন বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন, তারই কিন্তু প্রমাণ আমরা দেখেছি। জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন দেশের প্রভাবশালী সরকার প্রধানরা কিন্তু তার সাথে বিভিন্ন তাদের স্মৃতিচারণ করেছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় তার ভূমিকার কথা স্মরণ করেছেন। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী শাকিল, কেফায়েত শাকিল, তার সাথে যুক্ত হব। শাকিল, আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি এবং সেখানকার সামগ্রিক পরিবেশটা যদি আপনি আমাদের একটু বর্ণনা করতেন। কেফায়েত শাকিল। তাইমুর, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিজয় সরণি এলাকায়, এবং এই বিজয় সরণি এলাকা দিয়ে মিরপুর এবং মহাখালী সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষের যেটিকে আসলে জনস্রোত বলা যায়, তেমন স্রোত কিন্তু বয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ মানুষ কিন্তু যেখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে আসলে জানাজা হওয়ার কথা, সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু সবাই ছুটছেন।
এর আগে আমি দেখেছি যে এখানে কিন্তু আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া তৎপরতার মধ্যে কিন্তু এখানে তারেক রহমানকে যেই গাড়িটি আসলে বহন করে থাকে সেই গাড়িটি কিন্তু প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই এই জায়গাটি অতিক্রম করেছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রাস্তার একটি অংশ কিন্তু বন্ধ করে দিয়ে সেটি দিয়ে আসলে ভিআইপি যারা রয়েছেন তাদেরকে সেসব গাড়িগুলো পার করছেন, পাশাপাশি সাধারণ মানুষকে কিন্তু রাস্তার অন্য পাশ সাধারণ মানুষের যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যদি আমার ক্যামেরায় হয়তো দর্শকরা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ বিপুল মানুষ এখানে আসছেন, যেটিকে জনস্রোত বললে আসলে কোনো অংশে ভুল হবে না। আমরা জানি যে আসলে বেগম খালেদা জিয়াকে এই জানাজার শেষে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তার স্বামীর পাশেই কিন্তু তাকে দাফন করার কথা রয়েছে। সেখানেও কিন্তু যে কবরের যে প্রস্তুতির কার্যক্রম রয়েছে সেটি অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আমি সকালে সেখান থেকে দেখে এসেছি যে সেখানকার